প্রথম কথা, এই যে কোম্পানিগুলো যে বন্ধ হয়ে গেল, এই যে এত বড় টাটার কারখানা যে হলো না, এতে তো অনেক মানুষ বেকার হয়ে গেল। এই যে যারা বেকার হয়ে গেল তারাই তো হকারিগিরি করছে, ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে, তারা তো সেইটা করে সংসার চালাচ্ছে। এবং এদের তো আপনি সুযোগ করে দিয়েছেন যে ভাই আমি তোমাকে চাকরি দিতে পারবো না, তুমি এই করে নিয়ে সংসার চালাও। এবার তারপর যখন সে তৈরি করে পার্মানেন্ট একটা মোটামুটি স্ট্রাকচার তৈরি করে সে যখন শুরু করেছে তার সংসার চালানো, আপনি তখন এসে কি বলছেন, ভাই সংসার চালানো যাবে না, ইমিডিয়েটলি বন্ধ করো। তাহলে সে যাবে কোথায়? আপনি তাকে চাকরি দিন, আগে তাকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিন, তাকে একটা আদার্স একটা অন্য একটা ওয়ে দেখিয়ে দিন, ভাই তুমি সেখান থেকে ইনকাম করতে পারো, তোমার সংসার চালাতে পারো, তবে তো তাকে উচ্ছেদ করবেন। রাতারাতি এভাবে কাউকে উচ্ছেদ করা যায়নি। যখন আপনি বিরোধী নেত্রী ছিলেন সেই সময় বিজন সেতু গড়িয়াহাটে গিয়ে আপনি আন্দোলন করেছিলেন, আপনি বসে গেছিলেন হকারদের উচ্ছেদ করা যাবে না বলে। আপনি কি সেসব ভুলে যাচ্ছেন? সেসব দিনের কথা আপনি কি মনে রাখছেন না? যে হকারদের পাশে আপনি একটা সময় দাঁড়িয়েছিলেন, যে সিঙ্গুরে গিয়ে আপনি আন্দোলন করেছিলেন, সেখানে কৃষকদের তোলা যাবে না, তারাই আজকে কলকাতা শহরের রাজপথে এসে রুজি রোজগার করে খাচ্ছে, কারণ তাদেরকে চাকরি দেওয়ার সুযোগ নেই, এখানে ইন্ডাস্ট্রি নেই, আপনি তাকে চাকরি দিতে পারবেন না। তাদেরকে আজকে উচ্ছেদ করে আপনি কি প্রমাণ করতে চাইছেন? এদের যাওয়ার জায়গা নেই, এরা কোথায় যাবে? আর কোনো জায়গায় এদের কাছে কোনো কাজ নেই, কোনো ইনকাম সোর্স নেই, আর কোনো কারখানা নেই যেখানে এরা সমস্ত কারখানা বন্ধ হয়ে গেছে, কোথায় যাবে এরা? কলকাতা শহরে বিভিন্ন ওয়ার্ডে মানুষ জল পাচ্ছে না। আপনি আপনার পুরসভা একটা অযোগ্য পুরসভায় পরিণত হয়েছে। মানুষের জল নেই, মানুষের রাস্তা নেই, মানুষের যাওয়া আসার জায়গা নেই, নিকাশি ব্যবস্থা এই অবস্থা, ডেঙ্গুর প্রতিরোধ হচ্ছে না, চারিদিকে নর্দমা নালাতে ডেঙ্গুর লাভা জন্মাচ্ছে। মানে আপনি ভাবুন, মানে আপনার কি প্রশাসনে এরকম যোগ্য লোকের নেই? আর মানে এতখানি অভাব। হঠাৎ করে ওই জানিয়ে দিলাম যে কাল সকাল থেকে তুমি উঠে যাবে, আমি সকালবেলা বুলডোজার চালিয়ে দেবো, এইভাবে রাতারাতি এখানে এইসব করা যায় না। আপনাকে আগে থেকে তাকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাদেরকে একটা বিকল্প ব্যবস্থা তাদেরকে করে দিতে হবে, তারপর তাদেরকে 100তম সময় দিতে হবে, তাদের জিনিসপত্র তারা সরাবে, কোথায় নিয়ে যাবে তারা? যদি কোনো হকার ভাই আমার এই বক্তব্য শুনে যদি আমার সাথে যোগাযোগ করতে চান, যোগাযোগ করুন। আপনাদের হয়ে যত দূর সম্ভব আমি লড়াই করব। সরকার বরাবরই এই উকিলবাবুদের ওপরই ঠেলে দেবে। কিছু হলে সবসময় উনি বলবেন যে উকিলবাবুরাই করেছে, আমরা কিছু করছি না, কিন্তু তাদেরও তো উকিলবাবু আছে। উকিলবাবু তো একমাত্র শুধুমাত্র ওই চাকরি বাতি যারা বসে আছে, কারণ তাদের জন্য তো উকিলবাবু নয়, উকিলবাবু তো তাদেরও আছে, তাদেরও স্টেটের প্যানেল আছে, তাদেরও ওই আমাদের অ্যাডভোকেট জেনারেল আছে, যারা দুর্নীতিবাজ তাদের হয়ে বড় বড় উকিল কবির সিব্বল বলে এমন একদম বড় বড় উকিলকে দাঁড় করাচ্ছেন তাদের বাঁচানোর জন্য। তো এদের জন্য কিন্তু কিছু করতে পারছেন, ঠিক আছে? আর এদের মধ্যে অনেকে আছে যারা আপনার পার্টিতে ওই ঝান্ডা নিয়ে ঘুরবে না, ওইটা আপনার ওপর রাগ আছে, ওই জন্য আপনি বলছেন না যেহেতু আমার পার্টি ঝান্ডা নিয়ে ঘুরবে না, ওই জন্য আমি এদেরকে আর দেবো না। এই যে স্কুলগুলোতে যদি এরা না যায়, ওই অযোগ্য যারা চাকরি প্রার্থী শিক্ষকরা, তারা যে এই যে স্কুলে গিয়ে পড়াচ্ছে, কি শেখাবে তারা ছেলেমেয়েদেরকে? এই যে ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা হাতে সিগারেট বিড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এই তারা শিখছে, এই তারা শিখবে? তারা তো পড়াশোনা নিয়েই জানেন না, তারা বাচ্চা ছেলেমেয়েদের শেখাবে কি? নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল স্পিক্স টুডে। আজকে আমি উপস্থিত হয়েছি কলকাতা হাইকোর্টে। এখানে আমার সাথে আছেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট অর্ক মুখার্জি। আমি তার কাছ থেকে জানার চেষ্টা করব যে দুর্নীতি ক্রমশ গ্রাস করে ফেলছে আমাদের জীবনকে, এই বিষয়ে ওনার মতামত এবং এর থেকে মুক্তির কি উপায়। হাইকোর্ট কি আমাদের কোনো মুক্তির দিশা দেখাতে পারবে? নমস্কার অর্কবাবু, কেমন আছেন? নমস্কার, খুব ভালো আছি, খুব ভালো লাগলো আপনি আজকে এসেছেন আমার সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা করতে। খুব সুন্দর একটা টপিক, খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলতে। চাকরির দুর্নীতি, রেশন দুর্নীতি, তো এই দুর্নীতিগুলো থেকে পশ্চিমবঙ্গের কি কোনো মুক্তি হবে? যে ছেলেগুলো বসে আছে 2000 দিন ধরে প্রায় রাস্তায়, তো তাদের কি কোনো আশা আছে চাকরি পাওয়ার? কোনো আশার আলো আপনারা দেখাতে পারেন? দেখুন, এই যে ব্যাপারটা, যেটা এই প্রশ্নটা আপনি করলেন, এই প্রশ্নটা প্রচণ্ড একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, ঠিক আছে? সুতরাং এই কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন উত্তর দিতে গেলে আমি একটা জিনিস বলবো যে হাইকোর্ট যথাযথ চেষ্টা করেছে এই প্রবলেমটাকে সলভ করার। তারপরে কি হয়েছে, সেটা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে সেটা স্টে পড়ে যাচ্ছে, আবার সেটা ফিরে হাইকোর্টে আসছে। এই যে চলছে টানাপোড়েন, ঠিক আছে? এবং তার সাথে এই যে চাকরি প্রার্থী যারা আজকে 2000 দিন ধরে এই বৃষ্টি রৌদ্রু সব কিছু মাথায় নিয়ে ওই জায়গায় বসে আছে, কেউ একটা মানুষও ওই প্রতিদিন ওই রাস্তাতেই যাওয়া আসা করে এবং দেখে চলে যায়। তাদের যে সমস্যা, তারা যে কী অবস্থা তাদের সংসার চলছে, তারা আদৌ খেতে পাচ্ছে কি না, তারা আদৌ চাকরি করতে পারছে কি না, এবং প্রাইভেট টিউশন যেটা করে তারা 2-4 পয়সা নিজের রোজগার করতো, সেটুকানি হচ্ছে কিনা সেটা কেউ খবর রাখে না। এবার কথা বলি হচ্ছে যে এই প্রবলেমের সলিউশন কী।
এই প্রবলেম তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট গড়ালো, কেস কামারি সবই হলো, সব জায়গাতেই হলো। হাইকোর্ট একটা অর্ডার দিল, হাইকোর্ট রায় দিল, কিছু জনের চাকরি হলো, কিছু জনের চাকরি গেল, আবার সেটা সুপ্রিম কোর্টে গেল, সেখানে কিছু জনের চাকরি হারালো, তারা আবার কিছু জনের স্টে পড়ে গেল। কিন্তু এর সমাধান তখনই সম্ভব যখন মানুষ, আপনারা সবাই এগিয়ে আসবেন এবং চাকরি প্রার্থী যারা আছে তাদের পাশে দাঁড়াবেন, এবং সরকার প্রশাসনকে একটা ভালো একটা স্টেপ এটা নিতে হবে এদের জন্য। মানুষ এই ধরনের যারা এই সমস্যার সম্মুখীন হয়েছে এবং যারা অলরেডি ভুক্তভোগী, তাদের হয়ে প্রশাসনকে উচিত যে একটা কড়া একটা পদক্ষেপ নেওয়া। নাহলে সারা জীবন ধরে কি তারা এইভাবে তিরপল মাথায় দিয়ে ওই গান্ধী মূর্তির তলায় বসে থাকবে? আচ্ছা, প্রশাসন তো বলছে যে আমরা সুপার নিউমারি পোস্ট তৈরি করেছিলাম এদেরকে রিক্রুট করার জন্য, কিছু আইনজীবী এটা করতে দিল না। এই সুপার নিউমেরিক পোস্ট, এটা নিয়ে আরও একটা বড় কন্ট্রোভার্সি। এই সুপার নিউমেরিক পোস্ট আদৌ কি আইন মেনে হয়েছে, সেটা নিয়ে একটা সবথেকে বড় প্রশ্ন উঠে আছে অলরেডি। এবারে একটা কথা বলি, এই যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার দরকার হলো কেন? আমাদের তো অলরেডি শূন্য পদ আছে, যে কটা শূন্য পদ আছে সেই শূন্য পদগুলো ফিল আপ করলেই তো অর্ধেক জনের চাকরি হয়ে যাচ্ছে। তাহলে সেখানে সুপার নিউমেরিক পোস্ট করা আলাদা করে তৈরি করার কোনো প্রয়োজন নেই। আর যদি প্রয়োজন হয়ও যে সেখানে, তাহলে আইনত যে জটিলতা তৈরি হয়ে যায় সেটা কেন তৈরি হবে? নিশ্চয়ই তার মানে আইন মেনে কাজ করা হয়নি, টোটালটাই হয়েছে ওই আইনটাকে আলাদা করে রেখে বেঞ্চে যেরকম হতো তখনকার দিনে, ওই ইয়ের তলা থেকে, টেবিলের তলা থেকে কাজ হয়েছে। তো সেই জিনিসটাই আমি বলছি যে এই জিনিসটা টোটালটাই একটা প্রায় একটা মানে এমন একটা গোজামেল হয়ে আছে, এমন একটা প্রবলেমের মধ্যে আছে যেখানে আলটিমেটলি যারা কমন পিপল, যারা চাকরি প্রার্থী, যারা বিএ এমএ বিএড ডিলেড আরও পিএইচডি আরও অনেক কিছু এইসব করে তারা এত খরচা করেছে, আপনি বলুন না, এত টাকা খরচা করে এতগুলো ডিগ্রি অর্জন করে, তারপরও যদি তাকে ওই রাস্তায় বসে থাকতে হয়, তা সেটা কি সম্ভব? সেটা কি আদৌ সম্ভব আপনি বলুন? না, কিন্তু সরকার তো বারবার বলছে এই যে উকিল বাবুদের জন্যই নাকি আটকে আছে চাকরি দেওয়া। এটাই বলি, এই সরকার বরাবরই এই উকিলবাবুদের ওপরই ঠেলে দেবেন। কিছু হলে সবসময় উনি বলবেন যে উকিলবাবুরাই করেছে, আমরা কিছু করছি না। কিন্তু তাদেরও তো উকিলবাবু আছে। উকিলবাবু তো একমাত্র শুধুমাত্র ওই চাকরি বাতি যারা বসে আছে, কারণ তাদের জন্য তো উকিলবাবু নয়, উকিলবাবু তো তাদেরও আছে, তাদেরও স্টেটের প্যানেল আছে, তাদেরও ওই আমাদের অ্যাডভোকেট জেনারেল আছে। তা তাদেরকে দাঁড় করিয়ে, এবং তারা তো সুপ্রিম কোর্টে এই যে যারা দুর্নীতিবাজ তাদের হয়ে বড় বড় উকিল কবির সিব্বাল বলে এমন একদম বড় বড় উকিলকে দাঁড় করাচ্ছেন তাদের বাঁচানোর জন্য। তো এদের জন্য কিন্তু কিছু করতে পারছেন না, কেন করতে পারছেন না? কেন এরা ভোট দেন, এটা তো ভোট দেয় আপনাকে, এদের ভোটেও তো আপনি ভোট জিতে তো আপনি মুখ্যমন্ত্রী হচ্ছেন। কিন্তু আপনি কি করছেন? কারণ দেখছেন এই যে মুখ্যমন্ত্রী হয়ে গেছি মানে আমার একটা ভোট ব্যাংক তৈরি হয়ে গেছে, তো এদেরকে আস্তে আস্তে আমি ডিপ্রাইভ করতে শুরু করি, ঠিক আছে? আর এদের মধ্যে অনেকে আছে যারা আপনার পার্টিতে ওই ঝান্ডা নিয়ে ঘুরবে না, ওইটা আপনার ওপর রাগ আছে, ওই জন্য আপনি বলছেন না যেহেতু আমার পার্টি ঝান্ডা নিয়ে ঘুরবে না ওই জন্য আমি এদেরকে আর দেবো না। এটা কি সম্ভব? এটা কি এখানে উকিলবাবুকে কী করবো? উকিলবাবুর উপর দোষ দিয়ে কী হবে? আপনারা তো উকিল আছে, আপনারা তাদেরকে বলুন যে আপনি সঠিক স্টেপ নিতে। কেন তারা স্টেপ নিচ্ছে না? তারা কেন এটা নিয়ে লড়াই করছে না? এত বড় একটা কেন ভালো উকিল আপনি দাঁড় করাতে পারছেন না? আগে সেটাও আমাকে জবাব দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আচ্ছা, এই যে এই দুর্নীতিগুলো যে চলছে, এর থেকে কি ছেলে মেয়েগুলো মুক্তি পাবে বলে মনে হয়? অনেক বছর তো হয়ে গেল। আমার মনে হয় এর মুক্তি অবশ্যই হবে, কারণ কোনো কিছু এমন নেই এই পৃথিবীতে যেটার কোনো দিনও সারা জীবন ধরে চলতে থাকে। ইভেন প্রথম বিশ্বযুদ্ধ বা একটা সময় বন্ধ হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটা সময় বন্ধ হয়ে গেছে, সব কিছুরই একটা সময় ঠিক বন্ধ হবে। কিন্তু সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে মানুষ আপনাকে এগিয়ে আসতে হবে, এই চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াতে হবে। সাধারণ মানুষ কি করবে? 26,000 ছেলে মেয়ে যে চাকরি চলে যাচ্ছে, তার মধ্যে যোগ্য অযোগ্য সবই আছে, কি করে আলাদা করবেন? সব তো নষ্ট হয়ে গেছে বলছে, ওএমআর শিট থেকে শুরু করে সমস্ত ডেটা। আমি একটা কথা বলি, এই যে ওএমআরসি জ্বালানো, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আজকের রাজনীতি নয়, 34 বছর পুরনো রাজনীতি। এর আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এই যে নিট কেলেঙ্কারি যেটা নিয়ে এখন খুব তোলপাড় হচ্ছে, সেটা আগেও ছিল। 2010 সালে তখন এই বর্তমান কেন্দ্রীয় সরকার যিনি ছিলেন তিনি সরকারে ছিলেন না, তখন অন্য সরকার ছিল, তখনও হতো। কিন্তু তখন কী হতো? তখন মিডিয়ার চোখের সামনে এটা আসেনি। আজকে মিডিয়ার চোখের সামনে এসছে, ওই জন্য মিডিয়াকে ফ্ল্যাশ করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই জিনিস দুর্নীতি আগেও হতো, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। কিন্তু সেটা আমাদের মানে সেটা দেখার কর্তব্য হচ্ছে প্রশাসনের। আমাদের হচ্ছে উচিত যে এই চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে তাদের জায়গাটা বুঝিয়ে দেওয়া, তাদের সেই জায়গাটায় চাকরি করতে দেওয়া। এবং সবথেকে বড় কথা বলুন আপনি, আজকে এই যে স্কুলগুলোতে যদি এরা না যায়, ওই অযোগ্য যারা চাকরি প্রার্থী শিক্ষকরা, তারা যে এই যে স্কুলে গিয়ে পড়াচ্ছে, কি শেখাবে তারা ছেলেমেয়েদেরকে? এই যে ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা হাতে সিগারেট বিড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তারা শিখছে, তারা শিখবে? তারা তো পড়াশোনা নিয়েই জানেন না, তারা
বাচ্চা ছেলে মেয়েদের শেখাবে কি তাহলে? তাহলে এদেরকে ইমিডিয়েটলি স্কুলে পাঠানো উচিত, যারা যোগ্য চাকরিবাহী তাদেরকে স্কুলে পড়ানো উচিত, বাচ্চাদেরকে শেখানো উচিত যে কোনটা ভালো, তবে তো সমাজে একটা ভালো আমাদের মতন এই প্রফেশনে যারা আছেন এবং যারা আরও ভালো ভালো প্রফেশন আছে সেরকম একজন যোগ্য মানুষ তো তৈরি হবে স্কুল থেকেই। স্কুলের প্রথম জীবনের শিক্ষাটাই যদি তার কাছে খারাপ হয় তাহলে সে পরবর্তীকালে কোনো ভালো জায়গায় পৌঁছতে পারবে না। এটা কি মাননীয় আপনি বুঝতে পারছেন না? আচ্ছা, একটা কথা বলি, এই যে হকার উচ্ছেদ শুরু হয়েছে, হ্যাঁ, এই যে হকার উচ্ছেদ শুরু হলো, এই হকার উচ্ছেদ তো নির্দিষ্ট কিছু অংশে হচ্ছে, আবার কিছু অংশে হচ্ছে না। আমি বলতে চাইছি বিশেষ কিছু ধর্মীয় সংখ্যালঘু যারা থাকেন সেখানে হচ্ছে না বলে বিজেপি অভিযোগ করছে। আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা? এই যে এই হকার উচ্ছেদ নিয়ে আজকে আমি একটা কথা বলেছি, আমি হয়তো আপনারা হয়তো অনেকে দেখেছেন। এই হকার উচ্ছেদ ব্যাপারটা আপনারা ভালো করে একবার লক্ষ্য করুন। এই জিনিসটা রাতারাতি যেন হচ্ছে, কোনো যেমন রাতারাতি কিছু একটা হয় না, অর্ডিন্যান্স জারি হয়ে যায়, এরকম রাতারাতি হচ্ছে হকার উচ্ছেদ। এই যে যদি হকার ভাইদের বসিয়েছে কারা? প্রথম কথা, এই যে কোম্পানিগুলো যে বন্ধ হয়ে গেল, এই যে এত বড় টাটার কারখানা যে হলো না, এতে তো অনেক মানুষ বেকার হয়ে গেল। এই যে যারা বেকার হয়ে গেল তারাই তো হকারিগিরি করছে, ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে, তারা তো সেইটা করে সংসার চালাচ্ছে। এবং এদের তো আপনি সুযোগ করে দিয়েছেন যে ভাই আমি তোমাকে চাকরি দিতে পারবো না, তুমি এই করে নিয়ে সংসার চালাও। এবার তারপর যখন সে তৈরি করে পার্মানেন্ট একটা মোটামুটি স্ট্রাকচার তৈরি করে সে যখন শুরু করেছে তার সংসার চালানো, আপনি তখন এসে কি বলছেন, ভাই সংসার চালানো যাবে না, ইমিডিয়েটলি বন্ধ করো। তাহলে সে যাবে কোথায়? আপনি তাকে চাকরি দিন, আগে তাকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিন, তাকে একটা আদার্স একটা অন্য একটা ওয়ে দেখিয়ে দিন, ভাই তুমি সেখান থেকে ইনকাম করতে পারো, তোমার সংসার চালাতে পারো, তবে তো তাকে উচ্ছেদ করবেন। রাতারাতি এভাবে কাউকে উচ্ছেদ করা যায় না। আপনিও তো জানেন না মাননীয়, আপনাকে একটা বলে দিই, এটা 2014 সালে এর রেগেস্টে আপনি একটা নিয়ম বার করেছিলেন হকার্স ইউনিয়নের দ্বারা, সেখানে আপনি বলেছিলেন এরভাবে কোনোভাবে রাতারাতি কোনো হকার উচ্ছেদ করা যায় না। এবং আমি আপনাকে আরও মনে করিয়ে দিই, যখন আপনি বিরোধী নেত্রী ছিলেন সেই সময় বিজন সেতু গড়িয়াহাটে গিয়ে আপনি আন্দোলন করেছিলেন, আপনি বসে গেছিলেন হকারদের উচ্ছেদ করা যাবে না বলে। আপনি কি সেসব ভুলে যাচ্ছেন? সেসব দিনের কথা আপনি কি মনে রাখছেন না? যে হকারদের পাশে আপনি একটা সময় দাঁড়িয়েছিলেন, যে সিঙ্গুরে গিয়ে আপনি আন্দোলন করেছিলেন, সেখানে কৃষকদের তোলা যাবে না, তারাই আজকে কলকাতা শহরের রাজপথে এসে রুজি রোজগার করে খাচ্ছে, কারণ তাদেরকে চাকরি দেওয়ার সুযোগ নেই, এখানে ইন্ডাস্ট্রি নেই, আপনি তাকে চাকরি দিতে পারবেন না। তাদেরকে আজকে উচ্ছেদ করে আপনি কি প্রমাণ করতে চাইছেন? আপনি কাদের কাছে ভালো হতে চাইছেন? আপনি আসলে কালদু কাজে ভালো হতে চাইছেন না। আপনি বেসিক্যালি এটা হচ্ছে লোক দেখানো জিনিস, একদম সোজা কথা বলে দিই, এটা পুরোপুরি লোক দেখানো জিনিস। আপনারা দেখতে পাবেন আজ থেকে এক সপ্তাহ পরে আবার সেই যেইকে সেই হয়ে গেছে। আজকে যে ওই কটা তিরপল ভেঙে কটা ভেঙে যে ঘটনাটা ঘটাচ্ছেন, আগামী এক সপ্তাহ পরে আবার সেই যেইকে সেই হয়ে যাবে, কারণ এদের যাওয়ার জায়গা নেই। এরা কোথায় যাবে? আর কোনো জায়গায় এদের কাছে কোনো কাজ নেই, কোনো ইনকাম সোর্স নেই, আর কোনো কারখানা নেই যেখানে এরা সমস্ত কারখানা বন্ধ হয়ে গেছে। কোথায় যাবে এরা এই হকারি করেই সংসার চালাবে। বিরোধীরা বলছেন যে ইচ্ছে করে এটা করা হলো, কারণ দেখা যাচ্ছে পুরসভার যে ভোটগুলো, মানে লোকসভার ভোটে যে পুরসভা কেন্দ্রিক ফল, তাতে তৃণমূল অনেকাংশে পিছিয়ে আছে। তো সেই রাগেরই কি বহিঃপ্রকাশ? বিরোধীরা অভিযোগ করছে এটা। হ্যাঁ, হতে পারে এটা, যে আপনি বলছেন যে তৃণমূল অনেকাংশে পিছিয়ে আছে পুরসভার ওয়ার্ড ভিত্তিকে। আমার ওয়ার্ডেও তাই পিছিয়ে আছে, কিন্তু গ্রামে গঞ্জে তো জিতেছে। এই যে এতগুলো সিট পেয়েছে, আপনারা তো সরকারে আছেন, আপনারা তো সরকার থেকে চলে যাননি। এই যে অনেক ভোটের আগে যে অনেক হই রব উঠেছিল যে এবার নতুন সরকার হবে, আপনারা সরকার থেকে চলে যাবেন, তো তাও সেটা তো হয়নি, আপনারা সরকারে আছেন। তাহলে এত রোষ কিসের, এত রাগ কিসের? আজকে মানে কলকাতা শহরে বিভিন্ন ওয়ার্ডে মানুষ জল পাচ্ছে না। আপনি আপনার পুরসভা একটা অযোগ্য পুরসভায় পরিণত হয়েছে। যে পুরসভা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু পুরসভা, যে পুরসভার এখনও সেই চেয়ারটা ভালোভাবে রাখা আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু যে চেয়ারে বসতেন, সেই চেয়ারে বসে আজকে আপনি পুরসভার কি অবস্থা, যে আপনাকে রীতিমতো আপনি বলছেন আমায় রাস্তায় নামতে হবে। মানে এমন দিন চলে আসছে মাননীয়, আপনাকে রাস্তায় নামতে বাধ্য করছে আপনারই প্রশাসন, যে মানুষের জল নেই, মানুষের রাস্তা নেই, মানুষের যাওয়া আসার জায়গা নেই, নিকাশি ব্যবস্থা এই অবস্থা, ডেঙ্গুর প্রতিরোধ হচ্ছে না, চারিদিকে নর্দমা নালাতে ডেঙ্গুর লাভা জন্মাচ্ছে। মানে আপনি ভাবুন, মানে আপনার কি প্রশাসনে এরকম যোগ্য লোকের নেই? আর মানে এতখানি অভাব? তাহলে তার মানে এবার বুঝুন আপনি যে এর উৎস কোথায়। এর উৎস হচ্ছে ওই যে আপনি ওই যে লোকে যে যারা আসল নিডি, তাদেরকে আপনি রাস্তায় বসিয়েছেন। আজকে আপনার অযোগ্য লোকেরা বসেছে আপনার চেয়ারে, তারা তো আপনাকে সমস্যা তৈরি করবে।
সুতরাং সেই কারণেই আজকে আপনার এই সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু এইভাবে আপনি এই যে পুরসভায় কম ভোট পেয়েছে, ওয়ার্ড ভিত্তিক কম ভোট পেয়েছেন, তাতে যে আপনি এই সমস্যার সৃষ্টি করছেন, এটা সঠিক নয়। এটার এই পদক্ষেপ একদমই সঠিক নয়, কারণ এটাতে আপনি নিজেই একটা সময় অপোজ করেছিলেন। এবং এইভাবে রাতারাতি কাউকে হঠাৎ করে ওই জানিয়ে দিলাম যে কাল সকাল থেকে তুমি উঠে যাবে, আমি সকালবেলা বুলডোজার চালিয়ে দেবো, এইভাবে রাতারাতি এখানে এইসব করা যায় না। আপনাকে আগে থেকে তাকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাদেরকে একটা বিকল্প ব্যবস্থা তাদেরকে করে দিতে হবে। তারপর তাদেরকে 100তম সময় দিতে হবে, তাদের জিনিসপত্র তারা সরাবে, কোথায় নিয়ে যাবে তারা, সময় দিতে হবে তো, তবে তো তাদের হবে। হকাররা কি কোনো আইনগত সুবিধা পেতে পারেন এই যে উচ্ছেদ হলো এর বিরুদ্ধে? অবশ্যই তারা পেতে পারে। এখানে বলি, অনেক এরকম হকার আছেন ভাইরা যারা আইনত সিদ্ধ, তারা আইন মেনে আইনের পেয়েই তারা কিন্তু হকারি করতে শুরু করেছেন। আপনি হকার ইউনিয়ন যেটা ওদের আছে, হকার্সদের ইউনিয়ন, সেই ইউনিয়নে কিন্তু এদের প্রত্যেকেরই ইনফরমেশন দেওয়া আছে কে কী করছে না করছে। এবং অনেকে আছে যারা আইন মেনে করছে, অনেকে আছে যারা বেআইনিভাবে করছে। কিন্তু যারা বেআইনিভাবে করছে বলতে গেলে তাদের তো আর বিকল্প ব্যবস্থা নেই। আপনি বিকল্প ব্যবস্থা করে দিন, সে কেন করবে এই কাজ? সে কেন রাস্তায় বসবে? কেন রাস্তা, সে তো কেউ কি ইচ্ছাকৃত রাস্তায় বসতে চায়? আপনি বলুন না, কেউ কি রাস্তায় বসে লোকের কাছে চাইতে নিন করে? আপনি দয়া করে মাননীয়া একটা বিকল্প ব্যবস্থা করুন, তারপরে আপনি বুলডোজার চালান, আপনি ওই যা ইচ্ছা তাই চালান, কিন্তু তার আগে তাদেরকে একটা ব্যবস্থা করুন। উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে এত অভিযোগ, বুলডোজার, সেই ছবি তো এখানেও দেখা গেল পশ্চিমবঙ্গে, পার্থক্য কি থাকলো? এইটাই হচ্ছে আসল কথা। যখন এই জিনিসটা হচ্ছিল উত্তরপ্রদেশে, তখন আপনারা খুব হই রব উত্তরপ্রদেশে বুলডোজার চলে, আমাদের এখানে চলে না, এখানে নিয়ম আলাদা, এখানে সবাইকে সমানভাবে অগ্রাধিকার দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়। তাহলে আজকে আপনি কি করছেন? তার মানে তাহলে এতে বোঝা যাচ্ছে যে সেই সময় আপনি যা স্টেটমেন্ট দিয়েছিলেন, আপনার যারা মুখপাত্র তারা যে স্টেটমেন্ট দিয়েছিল, তার টোটালটাই ফলস ছিল, ভাওতাবাজি ছিল, লোক দেখানো ছিল। আজকে সেই জিনিসটা আপনি করছেন, আজকে আপনার প্রশাসন সেই জিনিসটা করছে। তাহলে সব দিক দিয়ে বলতে গেলে আপনি যাই বলেন, যাই করেন, তার গুরুত্ব থাকে না। তার আগামী দিনে সেই আবার যেইকে সেই হয়ে যায়, আপনি অন্যদের দেখে কপি করতে শুরু করে দেন সেই একই জিনিস। এইভাবেই আপনার প্রশাসন চলছে। এইভাবে কোনো প্রশাসন চলতে পারে না। আমার মনে হয় আপনার ইমিডিয়েটলি এই জিনিসটাকে স্টপ করা উচিত। নচেত আমার মনে হয়, আমি হকার ভাইদেরকে বলবো তাদের উদ্দেশ্যে যে আপনাদের জন্য আমি আছি, আমি সর্বদাই আপনাদের এবং আপনাদের সমস্ত ভাইদের পাশে আছি। যদি কোনো হকার ভাই আমার এই বক্তব্য শুনে যদি আমার সাথে যোগাযোগ করতে চান, যোগাযোগ করুন। আপনাদের হয়ে যত দূর সম্ভব আমি লড়াই করব। আমার নাম্বার হচ্ছে 8910104639। এইটা হচ্ছে আমার নাম্বার। এই শুনে যদি কোনো হকার ভাই আপনার মনে হচ্ছে যে আপনার রাইটস ভায়োলেট হচ্ছে, আপনার অধিকার ভায়োলেট হচ্ছে, আপনার অধিকারকে কেউ খর্ব করছে, আপনারা বিনা দ্বিধায় আমার কাছে আসুন এবং আপনাদের হয়ে যত দূর সম্ভব লড়াই করার আমি লড়াই করব। এবং আপনাদের যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা যায় এবং আপনাদের এই উচ্ছেদ যাতে ইমিডিয়েট বন্ধ করা যায়, সেটার জন্যে যত জোর লড়াই আমি আপনার হয়ে করব।